স্বাগত জানাচ্ছি প্রকৃতির অপরূপ লীলাভূমি জাফলং ভ্রমণ গল্পে। আজকের পর্ব হতে আপনারা জানতে পারবেন সিলেটের জৈন্তাপুর ও জাফলং এর ইতিহাস গল্প। আমাদের যাত্রাটি শুরু হয় সিলেট মহানগরীর বোরহানা এলাকা থেকে। যাত্রাপথে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি গাছগাছালির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। দিনটি যেহেতু বৃষ্টির দিন ছিল, তাই আমাদের যাত্রায় যোগ হয়েছিল বাড়তি আনন্দ। যদি বৃষ্টির দিনে আপনারা জাফলং না ভ্রমণ করে থাকেন, তবে তার মর্ম বুঝতে পারবেন। যদিও বৃষ্টির দিনে ভ্রমণ একটু কষ্টসাধ্য হয়ে যায়, তারপরও যদি আপনি কষ্ট সামলিয়ে ভ্রমণ করতে পারেন, তাহলে আপনি দিনের ক্লান্তি শেষে উপভোগ করবেন এক মহাপ্রশান্তি। এভাবে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম চিকনাগোল চা বাগান এলাকায়। গাড়ি থামিয়ে ভিডিও করলাম বাগানের সেই অপরূপ দৃশ্যের। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের কর্মীরা চা তোলায় ব্যস্ত। বর্ষার মৌসুমে যেন চা বাগান তার চিরচেনা রূপ ফিরে পায়। আপনাদেরকে ভিতরের কিছু দৃশ্য দেখাবো। যদিও বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনে আমাদের রেজওয়ান ব্লগ শুট করতেছে। এই যে আসলে ভিতরের অংশ। এখানে একটা নালা রয়েছে। চা বাগানে ফুটেজ সংগ্রহ করার পর আমরা ছুটে চললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জাফলংয়ের উদ্দেশ্যে। এখন আপনাদেরকে শোনাবো জৈন্তাপুরের ইতিহাস ও গল্প।
সিলেট শহর হতে ৪০ কিলোমিটার দূরে জৈন্তা খাসিয়া পাহাড়ের পাদদেশে জৈন্তাপুর অবস্থিত। উত্তর এবং পূর্বে পাহাড়, পর্বত এবং উপত্যকার সমাবেশস্থল, আর দক্ষিণে এবং পশ্চিমে বহু হাওরের সমাহার। এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কানাইঘাট উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা, পূর্বে কানাইঘাট উপজেলা, পশ্চিমে গোয়েনঘাট উপজেলা ও সিলেট সদর উপজেলা। ইতিহাস। অতি প্রাচীনকালে বর্তমান জৈন্তাপুর সমতল ভূমির অবস্থান ছিল পানির নিচে, যা বিশাল জলজ অঞ্চলের অংশ ছিল বলে ঐতিহাসিকগণের ধারণা। পানির এই মহাসমারোহের কারণেই হয়তো এই অঞ্চলটি সিলেটের মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন ছিল আর অর্জন করেছিল বিশাল এক সময় ধরে স্বাধীন থাকার গৌরব। এই রাজ্যেরই নাম ছিল জৈন্তাপুর। স্থানীয় ইতিহাস আর লোকগাথা হতে পাওয়া যায়, ৭ম বা ৮ম শতাব্দীর দিকে জৈন্তাপুর রাজ্য কামরূপ রাজ্যের শাসনাধীন হয়। ওই একই বছর জৈন্তাপুর চন্দ্র এবং বর্মন বংশের অধীনে আসে। বর্মনদের পতনের পর জৈন্তাপুর পুনরায় কিছু সময়ের জন্য দেববংশের আওতায় আসে। এখানের অর্থনীতি চলে শ্রীপুর পাথর কোয়ারি, লালাখাল চা বাগান এবং তামাবিল বন্দরের উপর ভিত্তি করে। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসাবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এবং জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সুবহানাল্লাহ, জাফলং যে কতটুকু সুন্দর, যদি আপনি বর্ষা মৌসুমে না ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন। এই দূরে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন, জানি না কতটুকু বুঝতে পারছেন আপনারা এই ভিডিও থেকে এর সৌন্দর্য। সিলেট জেলায় জাফলং তমাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলবঙ্গ। এই উত্তলবঙ্গে পাললিক শিলা প্রকটিত হয়ে আছে, তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে ৪ ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তার মধ্যে ভোলাগঞ্জ জাফলং এ পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোতে বয়ে আনে বড় বড় গণ্ডশিলাও, যাকে ইংরেজিতে বোল্ডার বলা হয়। এ কারণে সিলেট এলাকার জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা
গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি বা চীনামাটি, যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বসবাস করেন। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা অতীত করেছিল। আমরা যাচ্ছি খাসিয়া পল্লীর ভিতরে। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন। যেহেতু বর্ষা মৌসুম, তাই নৌকা যোগে আসতে হয়। আর পাথর ব্যবসার প্রসার করতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাসিয়ার গড়গুলো, যেহেতু এটা তাদের নিবাস, তাই ভেতরের ছবিগুলো বেশি আসলে তোলা ঠিক না, হয়তো ওনারা দেখলে তার অন্য কোনো মিনিংও বের করতে পারে। সামনে আমার বন্ধুরা হাঁটতেছে, তাদেরকে দেখাবো সেই খাসিয়াপল্লীর ভিউ। এই যে দেখেন কি সুন্দর গড়, সুন্দর পরিবেশ। আপনারা যদি সিলেট না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে সিলেটে হচ্ছে কত সুন্দর, ভালো করে দেখতে হবে। আর আমাদের সিলেটি মানুষের আত্মীয়তায় খুব জনপ্রিয়। আপনারা যারা লন্ডনে গেছেন বা ইতিপূর্বে সিলেটও ভ্রমণ করে গেছেন, তারা বুঝতে পারবেন সিলেটি মানুষদের আত্মীয়তা কেমন। আমরা এখন আছি খাসিয়াপল্লীতে, যেখানে পিছনে দেখতে পাচ্ছেন পানের বাগান এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখে ফেলছেন আগে যে খাসিয়াপুঞ্জির গড়গুলো। এখন আমরা আমাদের গাইড আঙ্কেলের কাছ থেকে কিছু ইতিহাস জানি। খাসিয়াপল্লী পানসুপারি বাগান এগুলো দেখাই আমরা পর্যটকদের দেখাইয়া বা ওনাদেরকে সাথে ঘুরে গেড়ে দেখাইয়া কিছু টাকা টুকা নিয়ে দেখাই খরচ নিয়ে। আর এখানে যে মায়ের ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখাই। সামনে একটা চা বাগান আছে, উপজাতি বাড়ি ঘরের জমিদার বাড়ি আছে, ওইটা জমিদারি এলাকা। এই পানসুপারি বাগানের জমিদার, ওনার বাড়িটা দেখায়, গাড়ি দেয়া নৌকা দেয়া সাথে থেকে দেখাই এই জায়গাগুলো। বাড়িটা কোন জায়গা? এটা হলো আপনার লুসিয়াপুঞ্জি জমিদারের বাড়ি। এখান থেকে কতক্ষণ দূর? আমরা এখান থেকে 8 কিলোমিটার দূর। 8 কিলোমিটার। 8 কিলোমিটার দূর গাড়িতে যাই, অটো গাড়ি। বর্ষা মৌসুম ছাড়া জাফলংয়ে নৌকা ছাড়াই স্পটে আসা যায়। যেহেতু বর্ষা, তাই নৌকার সাহায্যে স্পটে আসতে হয়। আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত পর্যটক কেন্দ্রিক। পর্যটকদের জন্যই এখানে খাবার, হোটেল এবং বিভিন্ন ইন্ডিয়ান মালামালের সমন্বয়ে গঠিত এই দোকানগুলো। আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণা। কিছুক্ষণ হাঁটলেই সামনে আমরা পৌঁছে যাব মায়াবী ঝর্ণা। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও
ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। এছাড়া সরপিক এলাকার বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমী বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ, আর হয়ে ওঠে আরো মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলং এর অন্যতম আকর্ষণ। পয়লা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষাকালে আর শীতকালে জাফলং এর আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি স্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্যও যথেষ্ট মনোরম। আপনারা যে পাহাড়টি দেখতেছেন, যে পাহাড় দিয়ে ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে, সেটার একাংশ ইন্ডিয়া এবং একাংশে বাংলাদেশ। উপভোগ করুন জাফলংয়ের অপরূপ সৌন্দর্য। যেহেতু মেঘলা দিন ছিল, তাই ভিডিওটি ভালোভাবে তুলে ধরতে পারি, যার জন্য অত্যন্ত দুঃখিত। চেষ্টা করব অন্য কোনো এক সময়। আমি তো সেই জমিদারির খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় বলিলাম। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। আমি তো সেই জমির মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ। তাইতে ফসল বলে না গো তোমার আশ। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। 1980-র দশকে সিলেটের সাথে জাফলং এর 55 কিলোমিটার সড়ক তৈরি হওয়ার মাধ্যমে দেশের অন্যান্য সকল অঞ্চল থেকে এই এলাকার সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সড়কপথে সিলেট সদর থেকে এই স্থানের দূরত্ব 56 কিলোমিটার।